মায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা 22। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মায়া। বাগানের মালিদের বাগান চর্চার কাজ করতে দেখা গেল সেদিকটায় এগোতে চাইল মায়া। অল্প এগোতে দেখলো আরাফ খানকে। তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে হাতে লাঠি ভর করে দাঁড়িয়ে বাড়ির মালিদের এটা সেটা আদেশ করছে বাগান পরিচর্যায়। ওনাকে দেখেই মনে হচ্ছে বেশ বিরক্ত মালিদের ওপর তিনি। মায়া আরাফ খানকে এর আগেও বেশ কয়েকবার দেখেছিল, কথা হয়েছে দুজনের টুকটাক, তবে বেশিরভাগ সময়ই মায়াকে মজার ছলে হেনস্থা করেছেন তিনি। এই যেমন কাল যখন জানতে পারলো মায়াই মুক্তার বোন হয়, তখনই বেশ রসিয়ে মজা করেছিল মায়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ঝগড়ার খেতাব নিয়ে। মায়া অবশ্য হ্যাঁ তেমন কিছুই বলেনি বিয়েবাড়ির মানুষজনকে, কিন্তু আজ মায়া নিজ থেকেই আরাফ খানের সঙ্গে কথা বলতে চাইল। আরাফ খানকে অনুসরণ করে সেদিকে পা বাড়াতেই ধপাস করে মুখ থুবড়ে পড়ল পায়ের নিচে ইট ভেজে। বাগানের ইটের সরু রাস্তায় পড়ে যাওয়ার দু হাতের কনুই আর দু পায়ের হাঁটু ঝিমঝিম করে উঠল তক্ষুনি ব্যথা দিয়ে। কেউ দেখা আগে তাড়াহুড়ো উঠে বসলো মায়া। লং হাতার চুড়িদার জামার উপর দিয়ে এক হাতে অন্য হাতের কনুই চাপলো ব্যথা। মুখ কুচকে ইস করে বুলিয়া উড়িয়ে হাতের তালুতে কনুই ঘষতেই তক্ষুনি মুখের সামনে বাড়ালো কারোর কুবেষ্টি শক্তপোক্ত হাত। মায়া চমকে মাথা তুলে তাকাতেই চোখে পড়ল কুচকানো দুটো চোখে শীতল দৃষ্টি। অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় মায়ের ইজ্জত লাগলো বেশ, কিন্তু তারপরও তবদা খেয়ে যাওয়ার মতন করে থমথমে মুখে চেয়ে রইল শ্যামবর্ণের পুরুষটির দিকে। অপরিচিত লোকটিকে মায়ের বেশ পরিচিত মনে হলো, কিন্তু কোথায় দেখেছে লোকটাকে সেটা মনে করতে চেয়ে তাকিয়ে রইল লোকটার দিকে। তক্ষুনি গম্ভীর মুখ খুলল শ্যামবর্ণের লোকটা। নিজের হাত হালকা নাড়িয়ে মায়াকে বলল, কি হলো মিস, উঠে আসো। এইভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশের সবাই জেনে যাবে আপনি নিজের পায়ের সঙ্গে বেজে পড়ে গেছেন। তখন সেটা শুনতে ভালো দেখাবে না, বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য। তাই কেউ দেখার আগেই আপনার আমার হাত ধরে উঠে দাঁড়ানো উচিত। আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত চেপে উঠে দাঁড়ালো সে। লজ্জায় জড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানালো ছোট করে। লোকটা মায়ার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হাতের ঘড়ির সময়টা দেখে নিল। তারপর পকেটে দুটো হাত গুঁজে দিতে দিতে বলল, আমি যদি ভুল না হয় তাহলে আপনি ফাহাদের শালী হবেন, রাইট? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে পর মুহূর্তে প্রশ্ন করে বলল, আপনি কিভাবে বুঝলেন? আন্দাজে ঢিল মেরেছিল, তবে সঠিক হয়ে গেল। সম্পর্কে আপনি আমার বেআইন হন, সেই সুবাদে আপনাকে একটা ভালো পরামর্শ দিই ফ্রিতে। এইভাবে হুটহাট পাবলিক প্লেসে পড়ে যাবেন না, কেমন? হাঁটতে না জানলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করবেন, দেখবেন একদিন ঠিকঠাক হাঁটতে শিখে গেছেন। তারপর ওইভাবে হুটহাট পাবলিক প্লেসে সুন্দরী মেয়েদের পড়ে যাওয়া নিষেধ, মনে থাকবে। মায়া কি হলো কি জানে, লোকটির কথায় সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানালো। সুন্দর মুখে লোকটার এদিক সেদিক তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে তাড়াহুড়ো ফের সময় দেখে বলল, সম্পর্কে যেহেতু বেআইন হয়েছে তাই আমাদের আবারও দেখা হবে। আবার বলতে বারবার দেখা হওয়ারও চান্স আছে। এখন আসি, তবে আমার কথাগুলো মনে রাখবেন, কেমন? মায়া সুন্দর করে সম্মতি স্বরূপ ঘাড় কাত করতে লোকটা তাড়াহুড়ো মায়াকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো। কি মনে করে লোকটা ফের পিছন ফিরে তাকাতেই মায়ের সাথে চোখাচোখি হয়ে গেল। মায়া লজ্জা মিলিয়ে যেতেই লোকটা তাড়াহুড়ো মায়াকে মনে করিয়ে দিয়ে বলল, আর হ্যাঁ, ওই যে বললাম সুন্দরী মেয়েদের হুটহাট রাস্তায় পড়ে যেতে নেই, সেটাও কিন্তু মনে রাখবেন, বুঝেছেন? মায়া এবারও লজ্জিত মুখে সম্মতি স্বরূপ ঘাড় কাত করল মৃদুস্বরে আবার বলছি, আচ্ছা। তাড়াহুড়োয় আয়ন কয়েক কদম এগোতেই হঠাৎ সমুখে পড়ল চোখ। অল্পের জন্য দুজনের শরীর স্পর্শ লাগে। এর আগেই সতর্ক সহিত ছিটকে সরল জুই। পথে বিঘ্ন ঘটায় বিরক্তির সহিত তাকালো আয়ন। চোখে ভাজল জুয়ের সূর্য ঘুম থেকে ওঠা স্নিগ্ধ মুখটা। কপাল কুঁচকে জুইকে এক পলক দেখেই তৎক্ষণাৎ পিছনে তাকালো আয়ন।
মায়ের উদ্দেশ্যে। ততক্ষণে মায়াকে দেখা গেল আরাফ খানের দিকে হেঁটে যেতে। জুই অনুতপ্ত গলায় শুধালো, সরি ভাইয়া, আমি আসলে আপনাকে। জুইয়ের কথার মাঝে আয়ন ঘুরে তাকালো ওর দিকে। জুইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল আয়ন, দুজন কি টুইন্স? আয়নের প্রশ্ন বুঝতে না পেরে অবশ গলায় শুধালো জুই, জি। আয়ান কি মনে করে আবারও পিছন ঘুরে তাকালো মায়ের দিকে। মায়াকে দেখা গেল আরাফ খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে। খুব স্বাভাবিক নয় আয়ন সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুয়ের কৌতূহল ভরা মুখটার দিকে। আয়ান আবারও শিওর হওয়ার জন্য বলল, আমি যদি ভুল না হই তাহলে আপনি ফাহাদের দ্বিতীয় স্বামী আর মায়ার বোন, রাইট? কৌতূহলী জুই হতবাক স্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরিচিত একটা ছেলেকে নিজেদের পরিচয় সম্পর্কে জানতে পেরে বিস্মিত হল। অবাক স্বরে প্রশ্ন করল জুই, আপনি মায়াকেও ছিলেন? কিভাবে? দারুণ হাসলো আয়ান। হৃদকে দেখলো খানবাড়ির ভিতর থেকে বের হতে। সেদিকে পা বাড়াতে চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশ জারি করলো জুয়ের উদ্দেশ্যে। বলল, জানতো বিয়ান সাহিবা, আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসেন। আজ সকাল সকাল কাজের তাড়াহুড়ো বের হয়ে পড়েছিলাম, তাই কিছুই খাওয়া হয়নি আমার। তবে হ্যাঁ, পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিয়ে আসবেন, কেমন? আমার গলায় সমস্যা হচ্ছে, এর জন্য গরম পানি পান করতে হচ্ছে। জানতো, দ্রুত নিয়ে আসেন। গমগমে আদেশ করে আয়ন হৃদের দিকে আগালো। হতভম্ব জুই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল আয়নের যার দিকে তাকিয়ে। চিনা নেই, জানা নেই, একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে জুইকে কাজের আদেশ করলো, যেন শতযুগ ধরে চেনা মানুষটি জুয়ের। অথচ জুই যে এই বাড়িতে নতুন মেহমান, সেদিকেও খেয়াল করলো না লোকটা। এখন জুই গিয়ে কাকে বলবে গরম পানি আর হট কফি দিতে? যদি কেউ জিজ্ঞাসা করে কার জন্য এসব, তাহলে কি নাম বলবে জুই? লোকটার নামটাও তো জানে না জুই। খানবাড়ির সাথে লোকটার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছে না। তবে লোকটা যে ফাহাদের ভাই টাইপের কিছু একটা হবে সেটা বুঝতে পারছে কিছুক্ষণ আগের জুইকে বিআইন সাহেবা বলে সম্বোধন করা কথা। জুইকে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান ফের চলে যেতে যেতে তাড়া দিয়ে বলল, কি হলো জুই, দাঁড়িয়ে আছেন কেন? আমাকে নিয়ে পরে ভাববেন, এখন দ্রুত যান, আমার মাথা পেইন দিচ্ছে আপনার কফির জন্য। হতবাক জুয়ের বিস্মিতা আকাশ ছিল আয়নের কথায়। লোকটা জুয়ের নামও জানে? সর্বনাশ! হতবুদ্ধি জুই তৎক্ষণাৎ ছুটল বাড়ির ভিতরের দিকে। ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে। ততক্ষণে আয়ান হৃদের সাথে কথায় ব্যস্ত। জুই ইতস্ততা বোধ করে সেদিকে আর আগালো না, বরং হৃদের ছেলেদের একজনকে ডেকে ট্রে তুলে দিল তাদের হাতে আয়ানকে দিতে। ছেলেটির কফির ট্রে হাতে নিয়ে তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ালো জুই। আপাতত সেজুতি রুমটা জুইয়ের স্বস্তির মনে হলো। মোটর পাইপ হাতে চেপে দাঁড়িয়ে মায়া, উদ্দেশ্য বাগানের চারা গাছে পানি দেবে। কিন্তু হঠাৎ করে মোটর পুড়ে যাওয়ায় হতাশ মায়া। সেজন্য লাল ছোট বালতি হাতে বাগানের এক পাশের মোটর কল থেকে পানি সংগ্রহ করতে সেদিকে গেল। দুজন মালিক দেখা দেখি সেও টিউবওয়েল চেপে বালতি ভরল পানিতে। দু হাতে বালতি আগলিয়ে টেনে কিছু পথ যেতেই কোথাও থেকে দৌড়ে এগিয়ে আসলো সেই তপু নামক দামড়া ছেলেটি। ভাবে ভাবে বলে মায়াকে সম্মান দেখিয়ে জোরপূর্বক বিনীত সহিত মায়ের হাত থেকে বালতিটা নিজের হাতে নিল। থমথমে মুখের মায়া চুপ করে গেল তপু মুখে ভাবি ডাকটা শুনে। সতর্ক চোখে আশেপাশে তাকালো কেউ শুনে নিয়েছে কিনা দেখতে। মায়ের ভয়, পাছে যদি কেউ শুনে নেয়। মায়াকে এত বড় দামড়া ছেলে ভাবি ভাবি রেখে মুখে ফেনা তুলে ফেলছে, তাহলে নিশ্চয়ই বিষয়টা দৃষ্টিকটু দেখাবে নতুন আত্মীয়দের মাঝে। মুক্তার কানে যেতে পারে, সেই ভয়ও করলো মায়া। তাছাড়া এখনকার সবাই জানে মায়ের এখনো বিয়ে হয়নি। এখন কোন জাতির ভাইকে জড়িয়ে এই দামড়া ছেলেগুলো মায়াকে এত এত সম্মান দেখায় সেটাও তো মায়া জানে না। সেজন্য মায়া কথা না বাড়িয়ে সতর্ক সহিত এদিক সেদিক তাকাতেই চোখে পড়ল কিছু দূর বসার রিলকে। মায়ের দিকেই কপাল কুঁচকে তাকিয়ে নিশ্চিত শুনেছে তপু নামক ছেলেটিকে মায়াকে ভাবি রাখতে। মায়া খানিকটা থমথমে খেয়ে যায়, হৃদের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যায়। আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে হৃদের দিকে গর্বিত চোখে তাকালো। নাক ফুলিয়ে হৃদকে ভাব দেখিয়ে বোঝাতে চাইল মায়া এখন জাতির ভাব ওর পিছনে জাতির ভাইয়ের লম্বা হাত আছে সেটা। মায়া রাতেই যে হৃদকে ছোটখাটো হুমকি দিয়েছিল জাতির ভাইয়ের লম্বা হাত নিয়ে
সেটা সকালেই সত্যি হলো। তপু ছেলেটার এত সম্মান দেখিয়ে ভাবি বাবা এখন নিশ্চয়ই হৃদ খান মায়ের পিছনে আর লাগবে না, ভয় পাবে ওকে। নয়তো এই লোকটা যে সবসময় মুখ বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার, সেটা আজ বুঝবে মায়ের কত সম্মান আছে সকলের সামনে। আর যাই হোক, জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ের জীবনে এসে। এই যে মায়া এখন হৃদ খানকে নির্ভয়ে নাক দেখিয়ে চলবে, সেটা তো একমাত্র এই জাতির ভাইয়ের জন্যই হলো, তাই না? এর জন্য তো অন্তত মায়ের উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়া। ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃদকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল তপুকে অনুসরণ। মনে মনে শপথ করলো আজ থেকে সেই হৃদ খানকে ভুলেও ভয় পাবে না, কারণ হৃদ খান থেকে মায়ার ক্ষমতা অনেক বেশি। মায়া কত সম্মান এই দামড়া দামড়া ছেলেগুলোর সামনে, সেটা বুঝতে হবে না এই হৃদ খানকে। এখন মায়াকে অকারণে ভয় পেলে চলবে? ভুলেও চলবে না। মায়া কি মনে করে চলে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তৎক্ষণাৎ চোখ মিলল দুজনে। হৃদ তখনও আগের ন্যায় কপাল কুঁচকে তাকিয়ে মায়ের দিকে। হৃদের সাথে ফের চোখ মিলতে মায়া আবারও মুখ বাঁকালো হৃদকে। তক্ষুনি শোনা গেল কারো ঝনঝনে মুক্ত হাসির শব্দ। মায়া চমকে উঠে পাশে তাকাতেই দেখলো সকালে সেই শ্যামবর্ণের ছেলেটি হৃদের পাশে বসে আছে, মায়ের দিকে তাকিয়ে হাসছে। লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটে পালালো আরাফ খানের কাছে। তক্ষুনি আয়ান বলল, বাহ, বিয়ান সাহেব এত ভালোই মুখ ভাঙাতে পারে। তা তোর প্রতি এত মেহেরবানির কারণ কি? আপাতত আমি তার শত্রুপক্ষের আছি, তাই। আচ্ছা, এই ব্যাপার, পরিচয়টা দিয়ে দে, তাহলেই তো হয়। হৃদের মুখটা তক্ষুনি গম্ভীর হয়ে উঠল। অল্প কথায় বলল, নো নিড। কথাটা শেষ করে ফের হৃদ চোখ তুলে তাকালো মায়ের দিকে। দূর পথে দেখা গেল মায়াকে বালতি থেকে মগে করে বাগানের চারা গাছে পানি দিতে আরাফ খানের সঙ্গে। ইতিমধ্যে যে আরাফ খানের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠেছে মায়ের, সেটা বেশ চোখে পড়ল হৃদে। মেয়েটা সবার সাথেই সহজে মিশতে পারে, অথচ হৃদের বেলায় এলেই যত মিথ্যা থাকে হৃদকে বলে বেড়ায়। তাহলে সেখানে হৃদ কেন যেচে নিজের পরিচয় দিতে যাবে? হৃদকে কি দিয়েছিল এই মেয়ে নিজের পরিচয়, নাকি বিয়ের রাতে পালিয়ে যাওয়ার সময় বলে পালিয়েছিল? হয়তো আজও দুজনের পরিচয় মিলত না, যদি না হৃদের মন শ্রায় দিত এই মেয়েকে নিয়ে। দেখা যেত আজীবন স্বামী স্ত্রী হয়েও কখনো নিজেদের পরিচয় মিলত না, বরং সামনে থেকেও দূর হয়ে যেত একে অপর। না ডিভোর্স হতো আর না সংসার। এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে, তাহলে হৃদ কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দিতে? থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায়, হৃদ কখনো বলবে না সে কি তার পরিচয়। যদি এই মেয়ে তাকে খুঁজে বের করতে পারে, তখন দেখা যাবে কি করা যায় এই সম্পর্কটা নিয়ে। ততদিন থাকুক যেমনটা চলছে তেমন। হৃদ নিজের চিন্তা ভাবনায় আরো গম্ভীর হয়ে উঠল। মায়া আরাফ খানের সঙ্গে চারা গাছে পানি দিয়ে বসলো বড় ছাতার নিচে। চেয়ারে পা ঝুলিয়ে বসতেই সেখানে আগমন ঘটল মালার। হাতে মায়া আর আরাফ খানের জন্য নাস্তার ট্রে। টেবিলের ওপর রেখে মালা আরাফ খানের উদ্দেশ্য জানায়, সকালের চা নতুন বউ মানে মুক্তা বানিয়েছে সবার জন্য। মালা চলে যেতে যেতে আরাফ খান গলা ছেড়ে হৃদকে নিজের কাছে ডাকল। হৃদ ততক্ষণে আয়ানের সাথে বাড়ির ভিতরের দিকে যাচ্ছিল, কিন্তু আরাফ খানের ডাকে পিছন ঘুরে তাকালো। সেদিকে যেতে না চেয়েও হৃদ কি মনে করে পা বাড়ালো আরাফ খানের উদ্দেশ্যে। আয়ান হৃদের পিছনে না গিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটলো হেনা খানের সঙ্গে দেখা করতে। হৃদকে আসতে দেখে ভারী নিঃশ্বাস ফেলল আরাফ খান। নাস্তার ট্রের দিকে তাকিয়ে হতাশ গলায় মায়াকে বলল, বুঝলে মায়া, দিন দিন আমার হৃদটা কেমন শুকিয়ে যাচ্ছে। তারপরও বিয়ে করতে যাচ্ছে না। এর জন্য না পেরে ছোট ভাই ভাতকে বিয়ে করালাম আমরা, তাও তোমার বোনের সঙ্গে। এই হৃদটা যদি বুঝতো, তাহলে আজকে নাস্তার টেবিলে চা সাথে গরম গরম পিঠাও খেতে পারতাম ওর বইয়ের হাতে। কত সুবিধা হতো আমাদের, বলো? আবারও হতাশার ভারী নিঃশ্বাস ফেলল আরাফ খান। যেন এই মুহূর্তে ওনার মতো দুঃখী মানুষ দুটো আর এই ধরনীতে নেই। মায়েরও বেশ মায়া হলো আরাফ খানের কথা। বুড়ো মানুষের এত দুঃখ থাকতো না, এতে মায়ের কষ্ট হয়। আর ততক্ষণে হৃদ ও মায়ের পাশের চেয়ারটা টেনে আরাফ খানের মুখোমুখি হয়ে বসল। আরাফ খানের নাটকীয় কথা সবই তার কানে এসেছে, সেজন্য বসতে বসতে বলল, সব ফালতু কথা। হৃদের অল্প কথা যেন আহাজারি করে উঠল আরাফ খান।
মায়ের কাছে ফের ভারী দুঃখ প্রকাশ করে বলল, দেখেছো না আপনি, ওর বিয়ের কথা বললে সব ফালতু হয়ে যায়। আর ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, বিয়ে না করায় সেটা ওর চোখে পড়ে না। আচ্ছা তুমিই বলো, ওকে দেখতে শুকনো শুকনো লাগছে না তোমার কাছে? আরাফ খানের কথায় তক্ষুনি মায়া কৌতূহল ভরা দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ কিছু বলবে তার আগেই এক অপ্রত্যাশিত কাজ করে বসলো মায়া। হাত বাড়িয়ে হৃদের থুতনি ধরে নিজের দিকে ঘুরালো। এদিক সেদিক ঘুরিয়ে হৃদের মুখে জহুরি দৃষ্টিতে পরখ করে মায়া আরাফ খানকে বলল, হ্যাঁ একটু শুকনো লাগছে দেখতে নানা ভাই। মায়া হৃদের থুতনি ছেড়ে দিতে থমথমে খেয়ে বসলো হৃদ। মায়া হঠাৎ এমনটা করবে তার ধারণাতেও ছিল না, তবে আরাফ খান দারুণ মজা পেল। তিনি একগাল হেসে উঠতে হৃদ চাপাসরে মায়াকে ধমকে শুধল, স্টুপিড, ওটা রোদে শুকিয়েছে। মায়া কিছু বলবে তার আগেই আরাফ খান মায়ের মাথায় আদুরে হাত বুলিয়ে উৎসাহে বলল, আরে বাহ, তোমার সাথে দারুণ জমবে আমার। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে আমার মেডিসিনগুলো নিয়ে আসছি, নয়তো গিন্নি আমার এক্ষুনি হাঙ্গামা শুরু করে দেবে। মায়া ঘাড় কাত করে আরাফ খানকে সম্মতি দিতেই তিনি হাতের লাঠি ভর করে বাড়ির ভিতরের দিকে চলে গেল। উনাকে যেতে দেখেই ভিতরে চেপে রাখা কথাগুলো হৃদের উদ্দেশ্যে বলল, মায়া আপনি আমাকে একদম ধমক দিবেন না। আমি কিভাবে বলবো কোনটা রোদে শুকিয়েছে আর কোনটা আপনার বিয়ে না করায় শুকিয়েছে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানবো? আমার তো পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, বুঝলেন? মায়া তেরা কথায় রাগে দাঁত পিষল বলল, আর আমি তো শত অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি, এর আগে 4-5টা বিয়ে করে অভিজ্ঞ হয়ে বসেছি। হৃদের কথায় মায়া সহমত পোষণ প্রকাশ করে খোঁচা মেরে বলে, 4-5টা বিয়ে তো করবেনই, এটাই তো স্বাভাবিক তাই না? আপনার যে রাগ, ও টিকবে এই জীবনে আপনার? সবগুলা বউ তো এমনি চলে যাবে আপনাকে ছেড়ে। আমি আগেই ভেবেছিলাম আপনি এমন কিছুই করবেন। এখনো সময় আছে, ভালো হয়ে যাবে। তা না হলে শুধু 4-5টা বিয়ে কেন, এরপরে 10-12টাও বিয়েও করতে হবে যদি না শুনে। তারপরও একটা বউ থাকবে না। মায়ের কথায় হৃদ চুপ হয়ে গেল। এই মেয়ে তার কথা কোথায় থেকে কোথায় নিয়ে গেল। এখন হৃদ কিছু বললে আরও উল্টো তাকে পাগল বানাবে। তাই হৃদ মায়ের কথায় মায়াকে ফাঁসিয়ে দিয়ে বলল, যাক, অবশেষে কেউ আমার দুঃখ বুঝলেন বেআইন সাহেবা, আমি সত্যি অনেক দুঃখে আছি। আমার বউ থাকছে না আমার কাছে, বিয়ে করেও রাতে বউ ছাড়া ঘুমাতে হচ্ছে। এদিকে ছোট ভাই বিয়ে করে দিল, অথচ আমার বউ আমাকে এখনো স্বীকার করতে চাচ্ছে না, উল্টো আমাকে তার শত্রু ভাবে। এদিকে শীতও চলে এসেছে, রাতে যে বউকে জড়াজড়ি করে ঘুমাবো তারও কোনো উপায় নেই। আমি ভীষণ দুঃখে আছি, বুঝলেন বেআইন সাহেবা। আপনি আমার জন্য একটা সঠিক বউ খোঁজেন তো, যে বউ মেন্টালি পাগল হবে।